ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়োলেজ। সাথে আছি আমি তোমাদের অয়ন স্যার। আজকের এই ভিডিওটা একই সাথে একটা হাইব্রিড মোডে হচ্ছে। এই ক্লাসটায় আমরা জেনপাসের একটা নতুন পেপার এসছে, হেলথ অ্যাপটিটিউড, সেই পেপারটার প্রথম চ্যাপ্টার পড়বো। এই যে ক্লাসটা হচ্ছে সেই ক্লাসটা কিন্তু আবারও বলছি একই সাথে হাইব্রিড মোডে হচ্ছে, মানে অনলাইন এবং অফলাইন একসাথে হচ্ছে। চলো দেখা যাক ফার্স্ট চ্যাপ্টারে ঠিক কি আছে। ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে হাইজেনিক অ্যান্ড স্যানিটেশন। দুটো টার্ম এখানে, ফার্স্ট টার্ম হচ্ছে হাইজেনিক, নেক্সট হচ্ছে স্যানিটেশন। এই দুটো টার্ম আমরা কোন সময় শিখেছি? আমরা শিখেছি কোভিডের টাইমে। এই দুটো টার্ম হয়তো তার আগে, মানে কোভিডের আগে আমরা অনেকেই জানতাম না। এই দুটো টার্মের মধ্যে একদম শুরুতে আমরা জানবো হাইজেনিক কথাটার মানে কি। চলো দেখে নেওয়া যাক। হাইজেনিক কথাটার মানে হচ্ছে, আমি যদিও একটা কথা প্রথমেই বলে রাখি, এখানে যে নোটসটা বানানো হয়েছে এই নোটসটা ইংলিশে বানানো হয়েছে। তো যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আছিস তাদের জন্য আমি প্রত্যেকটা জিনিসের মানে বলে বলে যাব, ঠিক আছে? হাইজেনিক মানে কি বলছে, এটা এমন একটা কন্ডিশন যেখানে আমরা প্র্যাকটিস করি। কি প্র্যাকটিস করি না? হেলথ মেনটেনেন্স, মানে স্বাস্থ্য রক্ষা, এবং আমরা প্রিভেন্ট করি। কাকে প্রিভেন্ট করি না? যাতে বিভিন্ন অসুখ না ছড়ায়, তার সাথে সাথে পার্সোনাল ক্লিননেস। তার মানে হাইজেনিক কথাটার মানে হচ্ছে যে এটা একটা ডেইলি প্র্যাকটিস যার দ্বারা আমরা আমাদের স্বাস্থ্যটাকে সচেতন রাখি, তার সাথে সাথে আমরা কি করি? ডিজিজ প্রিভেন্ট করি, মানে রোগ বা অসুখ যাই বলি না কেন সেটা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখি। কিভাবে বাঁচাচ্ছি? পার্সোনাল ক্লিননেসের দ্বারা। বলছে চারটে মূল হাইজেনিক সিস্টেম আছে, সেই সিস্টেমগুলো নিয়ে আমরা এখানে একটু পরপর আলোচনা করব, এবং এই সিস্টেমগুলো থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটাও আমরা ক্লাসেতে বলবো। একদম ফার্স্টে যেটা দিয়েছে সেটা হচ্ছে পার্সোনাল ক্লিনিং বা বডি ক্লিনিং, ঠিক আছে? যেটা আমাদের ক্লাস 9-এ যারা বাংলা মিডিয়ামে পড়েছিস ধৌতকরণ বলে একটা ব্যাপার ছিল, সেই জিনিসটা এখানে খুব ইজি ব্যাপার। যেমন বলেছে কি শাওয়ারিং, স্নান করা, ব্রাশিং টিথ, দাঁত মাজা, ওয়াশিং হ্যান্ড, হাত ধোয়া। এবার হ্যাঁ, এর জন্য কিছু প্রসিডিওর তখন তোরা পড়েছিলিস যে কিভাবে হাত প্রপার স্যানিটেশন করতে হয়, কিভাবে হাত প্রপার ধুতে হয়, সেই ব্যাপারগুলো পড়ছে কোথায়? বডি ক্লিননেস বা পার্সোনাল ক্লিননেসের মধ্যে। নেক্সট হয় এনভায়রনমেন্টাল বা সেফ সারাউন্ডিং, মানে আমরা আমাদের পরিবেশকে কিভাবে ক্লিন রাখতে পারি বা সুরক্ষিত রাখতে পারি বিভিন্ন জার্ম থেকে। সেখানকার মধ্যে আছে ওয়েস্ট ডিসপোজাল। দেখ, ওয়েস্ট ডিসপোজাল মানে যারা ইংলিশ মিডিয়াম পড়েছিস তারা তো খুব ভালো করে জানিস, যারা বাংলা মিডিয়াম তারা জানিস যে আমাদের বাড়ির গৃহস্থলীর কিছু গার্বেজ তৈরি হয়, কিছু ওয়েস্ট তৈরি হয়, কিছু বর্জ্য তৈরি হয়, সেগুলোকে প্রপার কিভাবে প্রসেসিং করা হয় সেটাকে আমরা বলছি ওয়েস্ট ডিসপোজাল। মানে তোর বাড়ি থেকে যে সমস্ত অপ্রয়োজনীয় জিনিসপত্র যেটা তুই ডাস্টবিনে ফেলে দিচ্ছিস, এটা কোথায় কিভাবে ফেলতে হয় তার প্রসিডিওর। আর কি বলেছে? আর বলেছে কিপিং পাবলিক স্পেস ক্লিন, অর্থাৎ পাবলিক স্পেস যেমন ধর স্কুল, যেমন ধর কলেজ, যেমন ধর অফিস, সেই জায়গাগুলো আমরা কিভাবে পরিষ্কার রাখতে পারি সেই জায়গাটা। আর রিডিউসিং রিস্ক অফ ডিজিজ, মানে এই যে পরিবেশে বিভিন্ন অপ্রয়োজনীয় অবাঞ্ছিত জিনিসগুলো আমরা ছড়াচ্ছি, তার থেকে পরিবেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সেই ক্ষতিগ্রস্ত পরিবেশ থেকে কিভাবে আমরা আবার ডিজিজ বা রোগগুলোকে বন্ধ করতে পারছি বা প্রিভেনশন করতে পারছি। হলো? আচ্ছা, নেক্সট হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডোমেস্টিক ক্লিননেস, আমাদের বাড়ি কিভাবে আমরা পরিষ্কার রাখবো। দেখ, তার জন্য কিছু জিনিসপত্র ব্যবহার হয়, যেমন তোরা জানিস ডেটল, ফিনাইল, ঠিক আছে? এই সমস্ত জিনিসগুলো ব্যবহার হয়, যেগুলো এখানে যদি একটু দেখি কি কি জায়গা পরিষ্কারের জন্য এরা মূলত বলছে, যেমন হচ্ছে ওয়াশিং সারফেস। সারফেস মানে হচ্ছে মেঝে পরিষ্কার, ঠিক আছে? নেক্সট বলছে ফ্লোরস। আচ্ছা, সারফেস মানে যে কোনো জায়গা হতে, ফ্লোর অ্যাকচুয়ালি মেঝে, সারফেস মানে যে কোনো জিনিসের বাইরে পরিষ্কার। নেক্সট বলেছে বাথরুম ক্লিনিং, ঠিক আছে? যেহেতু এখানে প্রচুর অ্যামোনিয়া বা অন্যান্য অপ্রয়োজনীয় অবাঞ্ছিত গ্যাস তৈরি হয়, সেগুলোর জন্য বাথরুম ক্লিনিং করা দরকার। এবং আমাদের যে লিভিং স্পেস, মানে আমরা যে জায়গায় মূলত থাকি সেখানকার ভেন্টিলেশন ঠিকঠাক হচ্ছে কিনা, অর্থাৎ বায়ু প্রবাহ ঠিকঠাক হচ্ছে কিনা, ঠিক আছে? যেহেতু আমরা কার্বন ডাইঅক্সাইড তৈরি করি, তো কার্বন ডাইঅক্সাইড কি করে? ঘরের মধ্যে অক্সিজেনের কনসেন্ট্রেশন আস্তে আস্তে কমিয়ে দেয়। পেপারগুলো খুব ইজি, একটু ভালো করে বুঝলে কিছুই নেই। এরপর হচ্ছে কি ফুড সেফটি, মানে ফুড সেফটি বলতে আমরা যে খাবারগুলোকে ধর ফ্রিজে রাখি, হ্যাঁ, বা অনেক সময় ফ্রিজে না রেখে এমনি ঢাকা দিয়ে রাখি, কোনো সময় অঢাকা দিয়ে খাবার রাখি, তো সেই জায়গাটার কথা এখানে বলা হয়েছে।
ফুড সেফটির মধ্যে দু রকম প্রিজার্ভেশন আছে। একটা প্রিজার্ভেশন হচ্ছে যেখানে আমরা বিভিন্ন প্রিজারভেটিভ ব্যবহার করি, ঠিক আছে? যেমন ধর প্যাকেজড ফুড, মনে কর তুই একটা চিপস কিনলি, মনে কর তুই কোল্ড ড্রিঙ্কস কিনলি, মনে কর তুই ম্যাঙ্গো জুস আলাদাভাবে প্যাকেজ হিসেবে কিনলি, বাড়িতে ম্যাঙ্গো জুস তৈরি করছিস না, তাহলে সেখানে প্রিজারভেটিভ ব্যবহার করা হয়, সেটা হতে পারে। আর হতে পারে তুই তোর বাড়িতে যে র ফুডটা তৈরি হচ্ছে, মনে কর মা রান্না করেছেন, সকালে রান্না করেছেন, বলেছেন এটা আমি দুবেলা চালাবো, ঠিক আছে? সেই ক্ষেত্রে কিভাবে প্রিজার্ভেশন করা হবে, এই টেকনিকগুলো আমরা মূলত এই ফুড বা সেফ প্রিপারেশনের জায়গায় পড়বো। তাহলে এই যে পার্টটা থেকে পড়লাম, 4টে পার্ট পড়লাম, এই 4টে পার্ট থেকে দেখ খুব ইজি জিনিস আসতে পারে। যেমন আসতে পারে যে আমরা কি কি জিনিস ব্যবহার করব আমাদের হাউস বা আমাদের এনভায়রনমেন্টকে সেভ করার জন্য, যেরকম তার মধ্যে কোনো কেমিক্যাল হতে পারে, যেমন বললাম ডেটল, ফিনাইল প্রভৃতি, স্যাভলন, এই সমস্ত জিনিস। নেক্সট হতে পারে যে এনভায়রনমেন্টের কথা যদি আসি, তাহলে সেখানে কি করে আমরা ওয়েস্ট গুলোকে নষ্ট করব, ডিসপোজাল করব। তোরা জানিস যে ওয়েস্ট থেকে প্রচুর পরিমাণ রোগ ছড়ায়, তো সেটাকে প্রপার কিভাবে প্রসেসিং করব, যেরকম ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করা হয়, ওয়েস্টকে মাটিতে গর্ত করা হয়, তার মধ্যে ফেলা হয় এবং চাপা দেওয়া হয়, এটা হচ্ছে সব থেকে বেস্ট প্রসেস। তবে হ্যাঁ, কি ধরনের ওয়েস্ট আছে তার উপর নির্ভর করছে। যদি মনে কর কোনো হসপিটাল ওয়েস্ট আছে, ঠিক আছে, বা মনে কর কোনো ল্যাব থেকে তৈরি কোনো ওয়েস্ট আছে, যেমন ধর রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু ওরকম চাপা দিয়ে রাখতে পারবো না। হ্যাঁ, সেই ক্ষেত্রে সেই জিনিসগুলোকে ডিস্ট্রয় করতে হবে। তার কারণ হচ্ছে ল্যাব থেকে রেডিও অ্যাক্টিভ জিনিস থাকতে পারে, তোরা জানিস রেডিও অ্যাক্টিভিটি খুব খারাপ। নেক্সট হচ্ছে হসপিটাল থেকে যে সমস্ত জিনিসগুলো থাকে সেগুলোর মধ্যে বিভিন্ন ডিজিজ কজিং ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলো থাকতে পারে, এগুলোকে প্রপার হিট কিল করে তবে হচ্ছে পরিবেশে তাকে মুক্ত করতে হবে। এই পার্টটা আমাদের কমপ্লিট হলো। এবার আমরা আসছি কয়েকটা ছোট ছোট টিপস, ঠিক আছে? প্রথম টিপস যেটা, সেটা হচ্ছে 5S রুলস, ঠিক আছে? 5S রুলস। দেখ 5টা এফ আছে। কি কি এফ আছে? প্রথমটা বলছে ফিঙ্গার্স। ম্যাক্সিমাম অসুখ আমাদের বিশেষ করে ছোটবেলায় সেটা হচ্ছে কোনো খাবার থেকে রোগটা হতো। কিভাবে হতো না, আমরা প্রপার ভাবে হ্যান্ড স্যানিটেশন করতাম না, হাত ঠিকঠাক ভাবে ক্লিন করতাম না, যার থেকে হতো। তো সেখানে আমরা কি করব, হ্যান্ড ওয়াশ ঠিকঠাক, যে প্রপার প্রসিডিওর জানিস, এইভাবে ধুতে হয়, এইভাবে ধুতে হয়, নখগুলো ধুতে হয়, এই প্রসিডিওরটা যদি মেনটেন করি তাহলে ফার্স্ট ক্রাইটেরিয়া আমার ফুলফিল হয়ে গেল হাইজেনির জন্য। এরপর হচ্ছে ফুড। ফুডের মধ্যে আমরা অনেক সময় দেখেছি, তোদের সঙ্গেও হয়েছে এরকম, যে কিছু একটা খাবার খেয়েছিস, তোর হচ্ছে ফুড পয়জনিং হয়ে গেছে, ব্যাস শেষ, ঠিক আছে? তো এই ফুড পয়জনিং এর কারণ কি? একটা কারণ সেটা হচ্ছে ঢাকা না দেওয়া খাবার, মানে খোলা খাবার, তার থেকে একটা হতে পারে। সেকেন্ডলি হতে পারে যে সেই খাবারটা যখন রান্না করা হয় সেই যে পরিবেশ পরিস্থিতিটা সেটা হয়তো ঠিকঠাক ছিল না, পরিবেশটা হয়তো হাইজেনিক ছিল না, ঠিক আছে? আমরা যখন ধর মনে কর কোনো একটা বড় রেস্টুরেন্টে গিয়ে খাই, রেস্টুরেন্টটা দেখবি ঝাঁ চকচকে রেস্টুরেন্ট হয়, কিন্তু যখন সেই রেস্টুরেন্টের খাবারগুলো রান্না হচ্ছে, কোথায় রান্না হচ্ছে সেটা কিন্তু আমরা কেউ দেখতে যাই না, তাহলে সেখানকার পরিবেশ পরিস্থিতি কেমন তার উপরেও কিন্তু এই টোটাল ব্যাপারটা নির্ভর করতে পারে। এরপরে রেফ কি? এরপর হচ্ছে ফ্লুইড, মানে আমরা যে জলটা পান করি, জল খাই বাঙালিরা বলে ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি আমরা জল পান করি, তো সেই জলের মধ্যে থেকেও কিন্তু কন্টামিনেশন হতে পারে, বিভিন্ন ডিজিজ কজিং প্যাথোজেন তারা আসতে পারে। এবং এখন তো আমরা অনেকটাই হাইজেন মেনটেন করি, এক সময় ধর আমাদের জেনারেশনের আগের বা তার আগের জেনারেশন, তখন অনেকে পুকুরের জল খেত, ঠিক আছে? সেই সময় দেখবি যে বিভিন্ন প্যান্ডেমিক অসুখ যেগুলো হয়, যেমন প্লেগ, হ্যাঁ, কলেরা, ম্যালেরিয়া, এই সমস্ত যে অসুখগুলো যেগুলো এখন প্রায় নেই বললে হয়, সেই সমস্ত অসুখে তখন মরক লাগতো। তো তার একটা বড় কারণ ছিল হচ্ছে ওই যে জলটা, পানীয় জলটা, তার মধ্যে বিভিন্ন জীবাণুর কন্টামিনেশন হতো। এবার আসি 4 নম্বরেরটা, ফিল্ডস। ছোটবেলায় আমাদের একটা সহজাত প্রবৃত্তি থাকে, সেটা হচ্ছে আমরা যা পাই মুখে দিয়ে দিই, ঠিক আছে? তো আমরা যখন ছোটবেলায় খেলাধুলো করতাম, এখনকার বাচ্চারা তো মাঠ পায় না, তো ছোটবেলায় তখন কি হতো, মাঠে যেতাম, হাত পাতে ধুলোবালি লেগে থাকতো, সেই হাতই মুখে চলে আসতো, এবং সেখান থেকে কি হতো, সয়েল মানে মাটি এবং এনভায়রনমেন্ট মানে পরিবেশ, এই দুটো জায়গা থেকে বিভিন্নভাবে জীবাণু আমাদের দেহে প্রবেশ করতো, ঠিক আছে? লাস্ট কি বলছে? লাস্ট বলছে ফ্লাইস, মানে মাছি। একটা পুচকে মাছি পাশে ছবিও দেওয়া রয়েছে। তো দেখ, মাছি থেকে অনেক ডিজিজ হয়, এবং যে সমস্ত ডিজিজগুলো হয় সেগুলো সব ব্যাকটেরিয়াল ডিজিজ। তাহলে এখানে 5F কমপ্লিট হলো। 5F এর মধ্যে সব থেকে বেশি সম্ভাবনা যদি ফ্লাইস থেকে হয় সেটা ব্যাকটেরিয়াল ডিজিজ, আদারওয়াইজ এখান থেকে কিন্তু
ফিল্ড থেকে হেলমিন ডিজিজ হবে, ফ্লুইড থেকে ব্যাকটেরিয়াল ডিজিজ হতে পারে, ফুড থেকে ফাঙ্গাল ডিজিজ হতে পারে, ফিঙ্গার থেকে যে কোনো ধরনের ডিজিজ হতে পারে। ঠিক আছে, তাহলে 5S এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এটা একটা রুলস ছিল, এই রুলসটা কমপ্লিট হয়ে গেল। এই যেরকম খুব রাগি মুখ করে আছে, এরকম করে থাকতে পারবে না যদি আমরা এই 5টা জিনিসকে মেনটেন করতে পারি। ঠিক আছে, আচ্ছা নেক্সট বলছি কি স্যানিটেশন। এই চ্যাপ্টারে দুটো পার্টে ভাগ করা হয়েছিল, এটা আমাদের সেকেন্ড পার্ট। তো স্যানিটেশন কি? স্যানিটেশন মানেই হচ্ছে স্যানিটাইজার ইউজ করা। সেই মনে আছে কোভিডের সময় সবারই নিশ্চয়ই মনে আছে, হ্যাঁ এমন স্যানিটেশন ছিল যেটা হচ্ছে পুরো বডি স্যানিটেশন করতে হতো, হাত স্যানিটেশন করতে হতো। ঠিক আছে, মাস্ক পরাটা কিন্তু স্যানিটেশন নয়। তো কি বলছে দেখ, বলছে এটা একটা প্রসেস যেখানে আমাদের ফ্রি সারফেস যেগুলো আছে বডির মধ্যে, যেগুলো ফ্রি সারফেস আছে, সেখানে আমরা ইনফেকশন, ডিজিজ বা এই সমস্ত থেকে তাদেরকে বাঁচানোর চেষ্টা করি। কিভাবে বাঁচানোর চেষ্টা করি? রিমুভিং ওয়েস্ট, মানে বাইরে থেকে যে সমস্ত ওয়েস্ট মেটেরিয়াল আমাদের লাগছে সেখানে, ট্র্যাশ এবং গার্বেজ। ট্র্যাশ আজকাল কথাটা খুব বেশি আমরা ফোনে বা কম্পিউটারে যারা কাজ করি তারা পাই। ট্র্যাশ অ্যাকচুয়ালি কি না, আমরা যেটা ডিলিট করেছি সেটা ডিলিট হয়নি, সেটা রয়ে গেছে, এটা হচ্ছে ট্র্যাশ। তার মানে তোর মনে হচ্ছে যে তোর হাতটা পরিষ্কার কিন্তু প্রপার পরিষ্কার নয়। তো সেরকম কিছু জিনিসপত্র থাকে যেগুলো ক্লিনিং প্রসিডিওরকেই আমরা বলছি কি স্যানিটেশন। এবং তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস দিয়েছে যে সেফ ড্রিঙ্কিং। তার মানে তুই যে পানীয়টা খাচ্ছিস, পান করছিস, যে জলটা পান করছিস সেটা যেন কোনো জীবাণু মুক্ত পানীয় হয়, সেটাই, এইটুকু আমাদের দেখতে হবে। আচ্ছা হয়ে গেল। এইবার বলছে যে স্যানিটেশনের কম্পোনেন্টস কি, অর্থাৎ স্যানিটেশন কি কি জিনিস নিয়ে তৈরি। কম্পোনেন্টস মানে হচ্ছে কি কি জিনিস নিয়ে তৈরি। তার মধ্যে দেখ এখানে 5টা পয়েন্ট আছে। তোদের জন্য যে নোটসটা বানাচ্ছি এই নোটসটা তোরা ক্লাসের পর পেয়ে যাবি টেলিগ্রাম অ্যাপে। তো সেখান থেকে তোরা এটা ডাউনলোড করে পড়তে পারবি। এবং এই নোটসটা খুব কম্প্যাক্ট নোটস। আবারও বলছি, যাদের বাংলাতে পড়তে সুবিধে হয় তাদের জন্য ক্লাসটা খুব ভালো করে ফলো কর, বললে দেখবি প্রত্যেকটা জিনিস আমি ক্লাসেতে ইলাবোরেট করছি, আশা করছি অসুবিধা হবে না। আচ্ছা এখানে ফার্স্ট কি বলছে না, ডিসপোজাল যে জিনিসগুলো আছে সেগুলো ত্যাগ করতে হবে। ঠিক আছে, ডিসপোজাল মানে কি, যেমন ধর টয়লেট অর্থাৎ ওয়াশরুম, সেখান থেকে যে যে জিনিসগুলো প্রপার ড্রেনিং হয়, মানে কি টয়লেট থেকে ওয়াশরুম থেকে সেই টয়লেট থেকে যে জিনিসগুলো বেরোচ্ছে সোজা ড্রেনে যাচ্ছে কি যাচ্ছে না, এই জিনিসটা আমাদের এখানে বুঝতে হবে। যায় সবার বাড়িতেই যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কি হয়, মানুষের এখনো কিছু কিছু জায়গায় হ্যাবিট চেঞ্জ হয়নি, তারা কি করছে, তারা প্রপার স্যানিটেশন মেনটেন করছে না, মানে তাদের স্যানিটারি ওয়াশরুম নেই। ঠিক আছে, তোরা যদি একটু গ্রামের দিকে খেয়াল করিস দেখবি সেখানকার অনেক মানুষ আছে যাদের ওয়াশরুমটা হচ্ছে ওপেন প্লেস। ঠিক আছে, বুঝতে পারছিস কি বলতে চাইছি। তো সেই সব জায়গায় প্রচুর পরিমাণে হাইজেনিক মেনটেন হয় না এবং স্যানিটেশন হয় না। তো সেটাই বলেছে ফার্স্ট পয়েন্টে, যেগুলো আমাদের বডি থেকে বেরোচ্ছে সেগুলোই ডিসপোজাল, সেগুলো সঠিকভাবে ড্রেনেজ সিস্টেমের মধ্যে দিয়ে দিতে হবে। নেক্সট পয়েন্ট, ওয়াটার স্যানিটেশন। তো দেখ আমরা যে জলটা পান করি সেই জলটা কতটা জীবাণুমুক্ত, কতটা দূষণমুক্ত, সেটা জানতে গেলে তোকে কি করতে হবে, তোর বাড়িতে একটা অ্যাকোয়াগার্ড, পিওরিট এরকম কিছু একটা বসিয়ে রাখতে হবে। তা নয়তো তুই ভাববি যে জলের মধ্যে কতটা জীবাণু আছে, আর্সেনিক আছে কি নেই, হ্যাঁ ভারী কোনো ধাতু আছে কি নেই, সেগুলো তো তুই বুঝতে পারবি না। সেই জন্য আমরা কি করি, বিভিন্ন রকমের ওই এখন আবার আরও বেরিয়েছে যার মধ্যে দিয়ে হচ্ছে অ্যালকালাইন ওয়াটার তৈরি হয়। যাই হোক, আমি কোনো ব্র্যান্ডকে প্রমোশন করছি না, যেটা মূলত বলতে চাইছি সেটা হলো যে এই জলের স্যানিটেশন মানে হচ্ছে জলটাকে জীবাণুমুক্ত করা হচ্ছে কিনা, বিভিন্ন ভারী ধাতু, আর্সেনিক এই সমস্ত থেকে মুক্ত করা হচ্ছে কিনা সেটা দেখতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমটা কি হলো, আমাদের বর্জ্য পদার্থ শরীর থেকে যেটা বেরোচ্ছে সেটা। নেক্সট হলো জলটাকে প্রপার স্যানিটেশন করা। 3 কি, 3 বলছে সলিড ওয়েস্ট। ঠিক আছে, সলিড ওয়েস্ট যেগুলো এমন গার্বেজ না সেটা মাটিতে সহজে মেশে না, মাটিতে মিশতে সময় লাগে, সেগুলোকে আমরা কি বলি, সলিড ওয়েস্ট বলি। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট মানে কি, সেই গার্বেজগুলো, যে গার্বেজগুলো মাটিতে সহজে মিশছে না তাদেরকে আমরা কি করে একটা প্রপার পদ্ধতিতে তাকে কি করে নষ্ট করতে পারি, ডিসপোজ করতে পারি। ঠিক আছে, লাস্ট ফুড হাইজেনিক। এটা একটু আগে আমরা আলোচনা করেছিলাম যে খাবারকে সংরক্ষণ কিভাবে করব, কিভাবে ক্লিনিং করব। মনে কর তুই কোনো একটা স্যালাড খাচ্ছিস, তো স্যালাড কি হয়, সিদ্ধ করা হয় না, কাঁচা হয়।
তাহলে সেটা তুই সঠিকভাবে ধুয়েছিস কিনা সেটা নির্ভর করছে। তার প্রিপারেশন কিভাবে করেছিস, যেমন ধর বেশ কিছু খাবার হয় যেগুলো ডাইরেক্ট কুক করা হয় না, সেগুলো হিট দিয়ে, বুঝতে পারছিস কোন কোন খাবারের কথা বলছি, মাঝখানে একটা স্টিক দেওয়া হয়, তলায় কয়লা জলে, ওপরে জাস্ট জিনিসটাকে ঘোরানো হয়, ঠিক আছে, সেই সমস্ত খাবার যেটা হয়তো পুরোপুরি প্রিপারেশন হচ্ছে না, তাহলে ফুল প্রিপেয়ার খাবার আমাদের খেতে হবে। এবং নেক্সট বলছি কি ভেক্টর কন্ট্রোল। ভেক্টর মানে হচ্ছে যারা, এই ভেক্টর মানে ফিজিক্সের ভেক্টর ভাবিস না, এটা বায়োলজির ভেক্টর, মানে হচ্ছে যেখানে মসকিউটো, ফ্লাইস এবং অন্যান্য বেশ কিছু রোডেন্টস মানে ইঁদুর, এই সমস্ত যারা আছে তারা কি করছে বিভিন্ন ডিজিজ ছড়ায়। যেমন ধর মসকিউটো থেকে আমরা সবাই জানি ম্যালেরিয়া হয়, ফ্লাইস থেকে কলেরিয়া হয়, ঠিক আছে, কলেরা হয়, এই যে ডিজিজগুলো আছে সেই ডিজিজগুলো ছড়াবে। তাহলে এই 5টা পয়েন্ট আমরা বুঝে নিলাম। এই 5টা পয়েন্ট যদি বুঝে নিই তাহলে দেখ এর তলায় আমার খুব সুন্দরভাবে অসুখগুলোর নাম মেনশন করে দিয়েছি। কি বলছে, ডিজিজ রিলেটেড টু পুয়ার স্যানিটেশন, মানে তুই যদি স্যানিটেশন প্রপার না করিস তাহলে কি কি ডিজিজ হতে পারে। ওয়াটারবোর্ন মানে হচ্ছে জল থেকে যে সমস্ত ডিজিজ হয়, দেখ কলেরা হয়, টাইফয়েড হয়, হেপাটাইটিস এ হয়, ডিসেন্ট্রি মানে হচ্ছে আমাশ হয়, হ্যাঁ, ডায়রিয়া হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে হেলমিন্থ। হেলমিন্থ মানে হচ্ছে কৃমি ঘটিত যে সমস্ত অসুখগুলো আছে সেখানে, তো সেখানে কি হয়, সেখানে হচ্ছে ওয়ার্মস দিয়ে ইন্টেস্টাইনে মানে আমাদের অন্ত্র, ক্ষুদ্রান্ত বা বৃহদন্ত, সেখানে কি হয়, ওয়ার্মস আসে মানে কৃমি আসে এবং সেখানে ক্ষত করে, যেমন অ্যাসকারিস হতে পারে, ঠিক আছে। এরকম সিস্টোসোমিয়াসিস বলেও একটা কৃমি আছে, সেও ক্ষতি করে। ভেক্টর বর্ন ডিজিজ মানে কি, ভেক্টর দিয়ে যে বলছিলাম মসকিউটো, ফ্লাইস, ওরা বিভিন্ন রকম অসুখ করে, যেমন ম্যালেরিয়া আছে, ডেঙ্গু আছে, ফাইলেরিয়া আছে, ঠিক আছে। ফাইলেরিয়া হচ্ছে উচারেরিয়া ব্যানক্রফটি বলে একটা হেলমিন্থ আছে, সেটা দিয়ে হয়। এবার হেলমিন্থ এখানেও আছে এখানেও আছে, কেন দু জায়গায় কেন আছে না, এখানকার যে হেলমিন্থ ভাবে অ্যাসকারিস, অ্যাসকারিস তোর বডিতে কিভাবে ঢুকবে, খাবারের মাধ্যমে ঢুকতে পারে, অথবা তুই অ্যাসকারিসের কোন একটা ডিম, সেটা মাটিতে ছিল, তুই বাচ্চারা কি করে মাটিতে হাত দেয়, সেই হাত মুখে দিয়ে দেয়, এইভাবে ঢুকে গেছে, তার মানে সেখানে কোনো বাহক নেই। কিন্তু এইটার ক্ষেত্রে কিউলেক্স বলে একটা মশা আছে, সে কিন্তু এলিফ্যান্টাইটিস বা ফাইলেরিয়া বলে যে রোগটা আছে তাকে স্প্রেড করায়, ঠিক আছে। এই পর্যন্ত যে পার্টটা আমরা পড়লাম সেই পার্টটা খুব ইজি পার্ট ছিল। এইবার আমরা একটু ডিটেলসে পড়া শুরু করব, কারণ কি যে পরীক্ষাটা আমরা দিতে চলেছি সেই পরীক্ষাটা হচ্ছে রাজ্য স্তরের পরীক্ষা। তো রাজ্য স্তরের পরীক্ষায় সবসময় যে খুব সহজ প্রশ্ন দেবে তা নয়। এখানে বলছে মেথডস অফ স্যানিটেশন অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট, কি কি পদ্ধতি আছে যে পদ্ধতির মাধ্যমে আমরা স্যানিটেশন এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট করতে পারি। প্রথমে যেটা বলছে সলিড ওয়েস্ট ডিসপোজাল। দেখ শুরুতেই বলেছিলাম তোদের যে আমাদের এখানে সলিড ওয়েস্ট এটা একটা খুব বড় প্রবলেম। কেন বড় প্রবলেম না, সলিড ওয়েস্টকে আমরা খুব সহজে নষ্ট করতে পারি না, সেই জন্য এখানে 3টে স্টেপ বলেছে, এই 3টে স্টেপ দিয়ে আমরা সলিড ওয়েস্টকে ডিসপোজ করতে পারি। যেমন বলছে কম্পোজিটিং। কম্পোজিটিং মানে হচ্ছে এটাকে একটা অর্গানিক কোনো যৌগতে মানে জৈব যৌগতে আমরা যদি কনভার্ট করে দিতে পারি তাহলে সেটা খুব সহজে মাটিতে মিশে যাবে। নেক্সট বলছে ইনক্রিনেশন। ইনক্রিনেশন হচ্ছে যদি আমি বার্নিং করি তাহলে সেই ক্ষেত্রে তার মধ্যে থাকা যে জীবাণু আছে সেটা নষ্ট হয়ে যাবে, এই জন্য দেখ এটা মেডিকেল ওয়েস্টের মধ্যে রাখা হয়েছে, ঠিক আছে। যেহেতু জীবাণু সংক্রান্ত ব্যাপার, হিট কিল্ড নিশ্চয়ই মাথায় স্ট্রাইক করছে কথাটা, সেই জন্য এটাকে বার্নিং করা হয়। যদিও বার্নিং এর ক্ষেত্রে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে পরিবেশকে দূষণ করে। তো বার্নিং দুভাবে করা যায়, একটা বদ্ধ জায়গায় বার্নিং করা যায়, একটা মুক্ত জায়গায় বার্নিং করা যায়। বদ্ধ জায়গায় বার্নিং করাটা এই ক্ষেত্রে করা হয়। নেক্সট ল্যান্ডফিল, মানে কোনো নিচু জমি, সেখানে তুই সলিড ওয়েস্ট ফেলে ফেলে সেটাকে জমিটাকে ভরাট করলি। এটা যদিও অনেকে মিসইউজ করে পুকুর ভরাট করছে, হ্যাঁ, মিউনিসিপ্যালিটি এলাকাতেও হচ্ছে, পঞ্চায়েত এলাকাতেও হচ্ছে, সেটা কিন্তু মিসইউজ। এটাকে আবার যেন ভাবিস না যেটা স্যানিটাইজেশনের মধ্যে পড়ছে। তো ল্যান্ডফিল কোথায় হয়, যেগুলো হচ্ছে খুব নিচু জমি, সেই নিচু জমি, চাষ অযোগ্য জমি, সেই সব জায়গায় ল্যান্ডফিল করা হয়, ঠিক আছে। তাহলে সলিড ওয়েস্ট কিভাবে ডিসপোজ হবে সেটা আমরা বুঝে গেলাম। এবার যেটা আছে এটা হচ্ছে সিওয়েজ ডিসপোজাল। যারা ক্লাস 2 এ পড়েছিস তারা সিওয়েজ ডিসপোজাল সম্বন্ধে জানিস। সিওয়েজ ট্রিটমেন্ট বলে একটা টপিক ছিল তোদের। আমাদের এই যে হেলথ অ্যাপটিটিউড বলে যে পেপারটা, এই পেপারটার সঙ্গে বায়োলজি ওতপ্রোতভাবে জড়িত। সিওয়েজ মানে কি, সিওয়েজ মানে হচ্ছে তোর বাড়ি থেকে যে অপ্রয়োজনীয় জলটা নর্দমা দিয়ে বেরোচ্ছে, সেই জলটাকে যদি আমরা প্রসেস করে
ব্যবহারযোগ্য জল, ব্যবহারযোগ্য মানে বিভিন্ন রকম হতে পারে, সেটা পানীয় হতে পারে, সেটা ক্লিনিং পারপাসের জন্য হতে পারে, বা অন্য কোনো পারপাসের জন্যও হতে পারে। ব্যবহারযোগ্য জল যদি করতে পারি তাহলে তাকে আমরা কি বলবো, সিওয়েজ ডিসপোজাল বলবো বা সিওয়েজ ট্রিটমেন্ট বলবো। সেই সিওয়েজ ট্রিটমেন্টের জন্য প্রাইমারি ট্রিটমেন্ট, সেকেন্ডারি ট্রিটমেন্ট এই সমস্ত ছিল তাদের বায়োলজি। তো ব্যাপারটা কিছুই না, ব্যাপারটা হচ্ছে যে একটা খারাপ জল, নোংরা জলকে আমরা কি করে ভালো করতে পারি বা পরিষ্কার করতে পারি, সেটা হচ্ছে সিওয়েজ। এরপর বলছে ওয়াটার পিউরিফিকেশন। ওয়াটার পিউরিফিকেশনের জন্য তিনটে প্রসেস হয়। একটা হচ্ছে বয়েলিং, ছোটবেলায় ম্যাক্সিমামই দেখবি যে তোদেরকে ফোটানো জল খাওয়ানো হতো, বাচ্চাদেরকে ফোটানো জল খাওয়ানো হয়, তার কারণ হচ্ছে তার মধ্যে থাকা জীবাণুগুলোকে খুব সহজে মেরে ফেলা যায়। নেক্সট হচ্ছে ফিল্ট্রেশন, বেশ কিছু বাণিজ্যিক ফিল্টার এসছে, সেই বাণিজ্যিক ফিল্টারের মধ্যে দিয়ে আমরা ছোটবেলায় দেখেছি যে মাটির জায়গায় জল রাখা হতো, সেটাও ফিল্ট্রেশন কিছুটা হতো। আর কি, আর হচ্ছে ক্লোরিনেশন, মানে জলের মধ্যে থাকা ক্লোরিনকে বার করে দেওয়া হয়, ঠিক আছে, ক্লোরিন যুক্ত জল আমরা খাই না। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, সলিড ওয়েস্ট ম্যানেজ করতে পারি, সিওয়েজ পারি, আর ওয়াটারকে পিউরিফাই করতে পারি। এবার বলছে ওয়েস্ট ম্যানেজমেন্ট, কিভাবে আমরা ওয়েস্ট গুলোকে ম্যানেজ করব ইন দ্যাট সেন্স যে আমরা কি করে সেটা পরিবেশের মধ্যে খুব সেফলি রাখতে পারবো। কারণ ওয়েস্ট তো আমরা পৃথিবী থেকে বাইরে বার করে দিতে পারি না, যে রকেটে করে পাঠিয়ে দিলাম চাঁদে, যা ওখানে গিয়ে ছেড়ে আয়, সেটা করতে পারি না। তার জন্য ওয়েস্ট ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব, দেখ। তো ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য কিছু প্রসিডিওর আছে পরপর। আমি যদি পুরো প্যারাটা না পড়ে তোকে খুব সহজে ব্যাপারটা বোঝাতে চাই, তাহলে প্রথম প্রসিডিওর হচ্ছে কালেকশন। দেখবি মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত থেকে প্রথমে হচ্ছে বর্জ্যটাকে কালেকশন করা হয়, কিছু গাড়ি আসে, সেই গাড়ির মধ্যে তোরা ফেলে দিস, সেই গাড়িটা নিয়ে চলে যায়। এর পরের প্রসিডিওর আমরা অনেকে হয়তো জানি না, সেটা এক জায়গায় গ্যাদারিং হয়, ঠিক আছে। কাজটা খুব অন্যরকম জানি, এটা যে কেউ করতে পারে না, কিন্তু কাজটা তো করতেই হয়। গ্যাদারিং হওয়া যে জিনিসটা, সেটা আমরা এই তিনটে উপায়, ওপরে যে তিনটে উপায় পড়লাম, সেই তিনটে উপায়ের মধ্যে প্রথম উপায় মানে সলিড ওয়েস্ট যেটা ছিল, সেইভাবে আমরা কি করি, কোনো একটা জায়গায় ল্যান্ডফল মানে ল্যান্ডফিল করি, ল্যান্ডফল না, ল্যান্ডফিল করি মানে ভরাট করি। কোনো সময় সেটা বার্নিং করা হয়, এবং সেটা হচ্ছে মাটির তলায় বার্নিং করা হয় যাতে পরিবেশ দূষণ না হয়। এবং আরেকটা জিনিস যেটা করা হয় সেটা হচ্ছে কম্প্রেস করা হয়, হাইড্রোলিক বলে একটা মেশিন আছে, সেটা দ্বারা চেপে ছোট করে দেওয়া হয়। এই তিনটে উপায় মূলত এখানে করা হয়, এই টোটালটার মধ্যে সেটাই আছে, যার দ্বারা কি হয়, এনভায়রনমেন্ট ক্লিন থাকে, হ্যাঁ, এবং তার সাথে সাথে হেলথের ওপর কোনো ইম্প্যাক্ট পড়ে না। জাস্ট এই জায়গাটা একটু পড়ে নেবো। দেখ, হায়ারার্কি কথাটার সঙ্গে বায়োলজি স্টুডেন্টরা খুব ভালোভাবে পরিচিত। লিনিয়াসের হায়ারার্কি, এটা সেই লিনিয়াসের হায়ারার্কি নয়। এখানে একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে 3R বা 5R বা 7R কনসেপ্ট। 3R কনসেপ্টটা প্রথমে দেওয়া আছে, দেখ, সেটা হচ্ছে যে রিফিউজ, রিডিউস এবং রিইউজ। আমরা যদি আমাদের পরিবেশকে দূষণমুক্ত, জীবাণুমুক্ত, রোগমুক্ত করতে চাই, তাহলে প্রথম যে প্রসিডিওরটা সেটা হচ্ছে এই তিনটেকে আমি মেনটেন আমাকে করতেই হবে, এবং এটা গভর্নমেন্টের রুলস অনুযায়ী এটা আমরা মেনটেন করিও। কিভাবে করি, রিফিউজ। আমরা অনেক সময় দেখবি যে বাজারে গিয়ে কোনো কিছু জিনিস কিনছি, তো প্লাস্টিক ব্যাগ অনেকে দেয় না, কারণ কি 40 মাইক্রনের তলার প্লাস্টিক ইউজ করা যাবে না, তাহলে আমাকে প্লাস্টিক ব্যাগ নিতে হবে, মানে নেবো না, আমি রিফিউজ করবো। আমি রিডিউস, কিছু কিছু জিনিস, এবার তুই বলবি স্যার প্লাস্টিক কি পুরোপুরি বর্জন করা সম্ভব? না, কখনোই না। তার জন্য আমরা ব্যবহার কমাবো, মানে রিডিউস করব। এবং বেশ কিছু জিনিস আছে যেটাকে আমরা রিইউজ করতে পারি। যেমন ধর যে চটের ব্যাগ, মনে কর তুই চটের ব্যাগ ইউজ করিস, তো চটের ব্যাগটা নষ্ট হয়ে গেলে তুই কি করবি? তাহলে সেখান থেকে তুই তার ব্যাগ বানাতে পারবি না, সেটা মাটিতে যাবে, ঠিক আছে, সেটা মাটিতে গেল, পচন হলো, সেখান থেকে সার তৈরি হলো, তাহলে দেখ সেটার থেকেও তুই একটা এক্সট্রা সোর্স পেয়ে যাচ্ছিস। নেক্সট আমরা আসবো আর 4টে পয়েন্ট, কারণ 7টা করতে হবে আমাদের। তার মধ্যে একটা হচ্ছে রিপারপাস। তাহলে একই জিনিসকে, এখানে আর একটা নাম আছে দেখ, আপসাইক্লিং বলা হয়। একই জিনিসকে আমি কতবার রিসাইকেল করতে পারি, সেটা হচ্ছে রিপারপাস অনুযায়ী। মানে আমি একবার মনে কর প্লাস্টিকেরই জিনিস, ভাব যে তোর বাড়ি থেকে যে সমস্ত পলি ব্যাগগুলো বেরোচ্ছে, যে পলি ব্যাগে করে মিষ্টির দোকান থেকে মিষ্টি এনেছিস, মাছের দোকান থেকে মাছ এনেছিস, মাংসের দোকান থেকে মাংস এনেছিস, এই পলি ব্যাগ থেকে আর পলি ব্যাগ তৈরি করা যায় না। তাহলে কি হয়, সেগুলোকে হিট দিয়ে তার থেকে প্লাস্টিক দু রকমের হয়, একটা সফট প্লাস্টিক হয়, একটা হার্ড প্লাস্টিক হয়। তো ওটা থেকে হার্ড প্লাস্টিক তৈরি করে সেখান থেকে কোনো একটা খেলনা তৈরি করা হলো, ঠিক আছে। সে হচ্ছে রিপারপাস, মানে তুই বারবার সাইক্লিং করতে পারছিস না, একবার দুবার, এরপর আর পারবি না। নেক্সট হচ্ছে রিসাইকেল। রিসাইকেল মানে হচ্ছে যেটা বারবার তুই
রিসাইকেল মানে হচ্ছে ঘোরাতে পাচ্ছিস বারবার, এর মতো না। এটা রেস্ট্রিকশন ছিল, এটা রেস্ট্রিকশন কমে গেছে। তো সেখানে কি হয়, নতুন প্রোডাক্ট তৈরি করা হয়। যেমন রিসাইকেলের মধ্যে আমরা প্লাস্টিক বাদ দিয়ে যদি আদার্স কিছু ভাবি, ধর উড, কাঠের কোনো কিছু জিনিস, আগে শুধুমাত্র কাঠের ফার্নিচারই একমাত্র বিক্রি হতো, এখন দেখবি প্লাইউড বলে একটা নতুন জিনিস এসছে। প্লাইউড কি, কাঠ থেকে তৈরি যে কাঠের, খুব বাংলা ওয়ার্ডে যদি বলি কাঠের ভুসি মানে কাঠের গুঁড়ো, সেগুলোকে প্রপার পেস্টিং করে একটা কাঠের শীট তৈরি করা হয়েছে, সেটা ইউজ করা হচ্ছে। ওই প্লাইউডটা নষ্ট হয়ে গেলে আবার নতুন করে প্লাইউড তৈরি করা সম্ভব, কিন্তু প্লাইউডের কিছু গ্রেড থাকে। গ্রেড মানে কি, মনে কর কিছু প্লাইউড হয় নরম, কিছু হয় মিডিয়াম, কিছু হয় হার্ড, ঠিক আছে? তো আমরা যখন কোনো জায়গায় ফার্নিচার বানাতে যাই আমরা বলি সব থেকে ভালো প্লাইউডটা দাও। তো ব্যাপারটা হচ্ছে কিছু কিছু প্লাইউডকে আমরা বলি মাউন্ট বোর্ড, ঠিক আছে? সেটার পারপাস আলাদা, সেটা অনেক নরম হয়। তাহলে এই প্লাইউডটা যখন নষ্ট হয়ে যাবে এর থেকে মাউন্ট বোর্ড তৈরি হবে। নেক্সট কি বলছে, রিথিঙ্কিং, মানে আমাদের মাথায় অনেক সময় এরকম আসে যে আচ্ছা এই যে জিনিসটা ফেলে দিচ্ছি, যারা পরিবেশবিদ বিশেষ করে তাদের মাথায় আসে যে জিনিসটা আমি ফেলে দিচ্ছি সেটা যদি আমি ফেলে না দিয়ে সেটাকে যদি আবার ইউজ করতে পারি, কিভাবে ইউজ করব। আমরা এখানে কিছু জিনিস জানলাম যেগুলো আমাদের খুব কমন, কিন্তু এই কমন ছাড়াও এর বাইরে অনেক কিছু থাকতে পারে যেটা আমরা ভাবতে পারি যে আচ্ছা এটাকে আমি নষ্ট না করে এর থেকে আবার ইউজ করতে পারি। এবং ফাইনালি যেটা বলছে সেটা হচ্ছে রিপেয়ার। তো রিপেয়ার হচ্ছে সব থেকে কমন ব্যাপার, সেটা হচ্ছে আমাদের বিশেষ করে যারা আমরা বাঙালি আমরা সব থেকে বেশি এই জায়গাটায় যাই, ভাবতে একটা ফোন নষ্ট হয়ে গেছে, তুই নতুন ফোন কিনবি না, একদমই না, তুই আগে তাকে রিপেয়ার করবি। তো এই 7টা পয়েন্ট যদি আমি মনে রাখতে পারি, এখান থেকে প্রথম 3টে হচ্ছে 3R, পরের 2টো পর্যন্ত নিয়ে হচ্ছে 5R, এবং 6 আর 7 একসঙ্গে আমাকে তাহলে পড়ে নিতে হবে। বুঝতেই পারছিস এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। সব শর্ট টার্মের ছোট ছোট করে ইলাবোরেশন করা আছে, সেই ইলাবোরেশন গুলো বুঝে নিলে ব্যাস। এবার বলছে যে বেস অফ স্টেট, মানে যে ওয়েস্ট গুলো তৈরি হয়, যে নোংরা গুলো তৈরি হয়, যে আবর্জনাগুলো তৈরি হয়, সেই আবর্জনাগুলো কটা প্রকারের হতে পারে? 1 2 3 4, ঠিক আছে? সব ছোট ছোট, 4টে 5টা 3টে, এর মধ্যে সবকিছু কমপ্লিট আছে। দেখ প্রথমে আসছে কি, প্রথমে আসছে সলিড ওয়েস্ট। সলিড ওয়েস্টের পাশে খুব সুন্দর একটা বক্স রয়েছে। তোরা আজকাল খুব অনলাইনে বিভিন্ন জিনিস অর্ডার দিস, বাড়িতে আসে, ডেলিভারি বয় আসে, ওটিপি চায়, একটা বাক্স দিয়ে চলে যায়। সেই বাক্সটা কি হয়, সেই বাক্সটা খোলা হয়, ঠিক আছে? খুলে তার থেকে জিনিসপত্র বেরিয়ে আসে, তারপর বাক্সটা ফেলে দিস। সেই বাক্সটা কোথায় যায় এটাকে আমরা জানি, এটা হচ্ছে সলিড ওয়েস্টের প্রবলেম, ঠিক আছে? এরকম প্রচুর বাড়িতে ধর একটা ফ্রিজ কিনলি, টিভি কিনলি, এসি কিনলি, তার বাক্স আসে, তার সঙ্গে থার্মোকল আসে, সেগুলো কোথায় যায়? সেগুলো আমরা বাইরে ফেলে দিলাম, কিছুদিন রাখলাম, নতুন নতুন কিছুদিন রাখলাম, তারপর একটু পুরনো পুরনো হয়ে গেল, ফেলে দিলাম। সেটা হচ্ছে সলিড ওয়েস্ট। লিকুইড ওয়েস্ট মানে কি? লিকুইড ওয়েস্ট, প্রথম লিকুইড ওয়েস্ট হচ্ছে আমাদের বাথরুম থেকে যে জলটা বেরোয়, সেটা স্নানের জল হতে পারে, সেটা ইউরিনেশন হতে পারে, সেটা বাথরুমের তলে একটা ট্যাঙ্ক থাকে যার মধ্যে আমাদের ওয়েস্ট গুলো জমা হয়, তার উপরে ওভারফ্লো একটা পাইপ থাকে যেটা দিয়ে ওর ভেতরে জলটা বেরিয়ে আসে, সেটাও হতে পারে। আচ্ছা এই যে ওয়েস্টটা না, এটা খুব চাপের জিনিস। দেখ এখানে লেখা আছে টক্সিক। হ্যাজার্ডাস ওয়েস্ট মানে হচ্ছে যেগুলো রিস্কি ওয়েস্ট। যেমন ধর কিছু একটা কিনে এনেছিস, সোপ পিস এনেছিস, তার ভেতরে একটা লিকুইড আছে, তুই এদিক ওদিক ঘোরাচ্ছিস, খুব সুন্দর দেখতে লাগছে, সেটা কোনোভাবে তোর হাত থেকে পড়ে ফেটে গেল, তার মধ্যে যে লিকুইডটা আছে সেটা হয়তো ডেঞ্জারাস। সব থেকে একটা খুব টক্সিক জিনিস বলি যেটা বাড়িতে সবার আছে, সেটা হচ্ছে থার্মোমিটার। থার্মোমিটার মধ্যে কি থাকে? মার্কারি, ঠিক আছে? তো ভাব থার্মোমিটারটা ভেঙে গেল। থার্মোমিটার অনেকভাবে দেখা যায়, অনেকে মুখে দিয়ে থার্মোমিটার দেখে, এটা প্রপার টেম্পারেচার আসে, কিন্তু এটা খুব আনসেফ। কারণ জ্বর অবস্থায় তোর যদি দাঁতটা একবার হয়ে যায় তাহলে ব্যাস, ওই মার্কারিটা তোর মুখের মধ্যে চলে যাবে। ফ্লেমেবল অনেক জিনিস থাকে, ঠিক আছে, যেগুলো আগুন ধরে যেতে পারে। কোরেসিভ থাকে, যেগুলো অন্যান্য কেমিক্যালের সঙ্গে রিয়াক্ট করে বিভিন্ন স্কিন ডিজিজ করতে পারে। রিয়াক্টিভ থাকতে পারে, হ্যাঁ, রিয়াক্টিভ হচ্ছে তোর বাড়িতে ধর একটা ল্যাপটপ আছে, সেই ল্যাপটপ থেকে রেডিয়েশন বেরোয়। তোর একটা স্মার্টফোন আছে, এখন যে তুই স্মার্টফোনে ক্লাসটা দেখছিস, তো সেগুলো থেকে রিয়াক্টিভ কিছু জিনিসপত্র বেরোয়, তেজস্ক্রিয়তা বেরোয়, হ্যাঁ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ বেরোয়, সেগুলো হতে পারে। এই ব্যাপারটা খুব চাপের। এরপর যেটা, এটা হচ্ছে ইওয়েস্ট। এটা এখন আমাদের খুব বেড়ে গেছে, খুব বেড়ে গেছে। সেটা হচ্ছে কি,
তোর বাড়িতে থাকা কোনো একটা ফোন বা কম্পিউটার বা একটা ক্যালকুলেটর, মনে কর তুই সায়েন্সের স্টুডেন্ট, তো তোর কাছে তো একটা ক্যালকুলেটর থাকা উচিত। এখন যদিও যে সেমিস্টার সিস্টেম সেখানে ক্যালকুলেটর তুলে দিয়েছে, কিন্তু অনেকে ক্যালকুলেটর কিনে ফেলেছিল। বা বাড়িতে একটা ক্যালকুলেটর রয়েছে, বাবার একটা মুদিখানার দোকান আছে, সেখানে একটা ক্যালকুলেটর আছে, সেটা কোনোদিন নষ্ট হয়ে গেল, এবার তুই কি করবি? তুই ওই লোহা ভাঙা, টিন ভাঙা তাদেরকে বেচে দিবি অথবা ফেলে দিবি। ফেলে দিলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে ওর ওই ইওএস্ট এর মধ্যে থাকা কিছু টক্সিক জিনিস আছে যেগুলো পরিবেশকে দূষণ করবে, এবং তার সাথে সাথে কি করবে, প্রপার স্যানিটেশনটা হবে না। এখানে খুব ভালো জিনিসও আছে, সেটা হচ্ছে গোল্ড। কেউ কেউ শর্টসে রিলসে দেখেছিস ফোন বা অন্যান্য জিনিস থেকে এরকম গোল্ড কালেকশন করা হয়, ঠিক আছে? তো যাই হোক, এরকম বেশ কিছু মেটাল আছে, এবং তার সঙ্গে সঙ্গে মেটাল নয় এমন অনেক জিনিস আছে যেগুলো প্রচুর পরিমাণ ক্ষতি করে। আচ্ছা, ওয়েস্ট যেগুলো যেগুলো আমরা এতক্ষণ ধরে পড়ে আসছি, সব জানা, প্রত্যেকটা জিনিসই জানা, সেগুলো কিছু কিছু ক্ষেত্রে মাটিতে মিশে যায়, কিছু কিছু ক্ষেত্রে মাটিতে মেশে না। যদি মাটিতে মিশে যায় তখন আমরা তাকে কি বলি, বায়োডিগ্রেডেবল ওয়েস্ট বলি, মানে জৈব ভঙ্গুর বর্জ্য বলি, ঠিক আছে? এখানে কিছু এক্সাম্পল দিয়েছে, দেখ কি বলছে। সবজির খোসা, ফলের খোসা, বিভিন্ন লিফ, পেপার, হ্যাঁ, মৃত হচ্ছে পাতা, এই সমস্ত জিনিস থাকতে পারে, ঘাস থাকতে পারে, কাঠ থাকতে পারে, জানি সেগুলো তোরা কোনগুলো মাটিতে মিশতে পারে। মাটিতে মেশার জন্য 3টে স্টেপ আছে। কি কি স্টেপ দেখ, বলছে মেথডস অফ ম্যানেজমেন্ট, এটা মাটিতে কি করে মেশে তার জন্য 3টে স্টেপ আছে। প্রথম হচ্ছে কম্পোজিটিং, কম্পোজিটিং মানে জমা হওয়া, ঠিক আছে? এরপর হচ্ছে ভার্মি কম্পোজিশন, ভার্মি কম্পোস্ট সার পড়েছিস নিশ্চয়ই, কেঁচো থেকে যে সমস্ত সার হয় তাকে ভার্মি কম্পোস্ট সার বলে, তাহলে এখানে কেঁচো থাকবে। হলো, প্রথম যখন জমা হয়েছে সেখানে কি হয়েছে না, ডিকম্পোজিশন হয়েছে, এটা লেখা নেই এখানে। ডিকম্পোজিশন মানে কি, ডিকম্পোজিশন বাংলা হচ্ছে বিয়োজন। তার মানে কি হলো, এই যা যা জমা হয়েছে তার মধ্যে নিউট্রিয়েন্ট রিচ সয়েল তৈরি হয়েছে, মানে একটা মাটি তার মধ্যে প্রচুর অর্গানিক জিনিসপত্র এসছে, এবং সেখান থেকে কি হয়েছে বল, কেঁচোর খাবার তৈরি হয়েছে। এবার কেঁচো তাকে খেলো, নেক্সট কি হবে, মাটির ও কেঁচো হচ্ছে আরো ওই ওয়েস্ট গুলোকে কি করলো, আরো বেশি মাটিতে মেশাতে শুরু করলো, কারণ ওই যে নিউট্রিয়েন্ট গুলো আছে সেটা কেঁচো হজম করে ফেলেছে তার যে ডাইজেস্টিভ এনজাইম আছে সেগুলো দিয়ে। এবং আলটিমেট কি হচ্ছে, অ্যানারোবিক ডাইজেশন হচ্ছে। অ্যানারোবিক ডাইজেশন মানে কি, অ্যানারোবিক কথার মানে হচ্ছে অবাত, হ্যাঁ, যেখানে কার্বন ডাইঅক্সাইড যেখানে অক্সিজেন, ফ্রি অক্সিজেন নেই, হ্যাঁ, আইদার অক্সিজেন নেই অথবা ফ্রি অক্সিজেন নেই, কোনো যৌগ থেকে অক্সিজেন অথবা কোনো অক্সিজেন বিহীন পরিবেশে খাবার থেকে এনার্জি তৈরি হয়, তাকে আমরা বলছি কি, অ্যানারোবিক ডাইজেশন বলছি। তো সেটার দ্বারা কি হচ্ছে, আলটিমেট বায়োগ্যাস তৈরি হচ্ছে, এই বায়োগ্যাস থেকে এনার্জি তৈরি হচ্ছে। তাহলে এই 3টে স্টেপ, এই 3টে স্টেপ পড়লে আমাদের কোনটা কমপ্লিট হলো, জৈব ভঙ্গুর কমপ্লিট হবে। ডিকম্পোজিশন মানে ভুলে আছে এখানে, কি হবে, পিও SITI1 না? আচ্ছা, হ্যাঁ, এবার আমরা আসছি এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট। আচ্ছা, তো এই যে প্রসিডিওরটা এতক্ষণ ধরে আমরা পড়লাম, যে প্রসিডিওরটা কি ছিল, ওয়েস্ট ম্যানেজমেন্ট, কিভাবে বায়োডিগ্রেডেবল ওয়েস্টগুলো ম্যানেজড হয়। তার মধ্যে বলছে এটার কিছু লাভ আছে, কিছু ক্ষতিও আছে। আগে আমরা লাভে আসি, বেনিফিটস আসি। প্রথম যেটা, সেটা হচ্ছে ল্যান্ডফিল। যদি কোনো নিচু জমি থাকে সেই নিচু জমিটাকে আমরা ভরাট করতে পারি। নেক্সট বলছে কি, অর্গানিক ম্যানিউর, মানে হচ্ছে যে সমস্ত অর্গানিক জৈব যে কি বলবো কেমিক্যালস গুলো রয়েছে সেগুলো মেনটেনেন্স হয়। আচ্ছা, নেক্সট কি, নেক্সট হচ্ছে সাস্টেনেবল, বিভিন্ন জিনিসকে মানে সুস্থায়ী উন্নয়ন, সুস্থায়ী কৃষি, সেগুলোকে সাপোর্ট করে। এগুলো হয়ে গেল বেনিফিটস। এবার আমরা আসি রিস্কে। কি কি রিস্ক আছে? প্রথমত বলছে ল্যান্ডফিলস হয় ঠিকই, কিন্তু সব জায়গায় ল্যান্ডফিল করা ঠিক না। মনে কর যে একটা খুব নিচু জমি ছিল, যেখানে একটা ভালো বাস্তুতন্ত্র ছিল, সেটাকে ল্যান্ডফিল করে সেই বাস্তুতন্ত্রটা 12টা বাজিয়ে দেওয়া হলো। বা কোনো একটা পন্ড ছিল, পুকুর ছিল, সেখানে ল্যান্ডফিল করে দেওয়া হলো, পুকুর শেষ। এখন তো পুকুর দেখতে পাওয়া যায় না, বড় বড় শপিং মল হচ্ছে, বড় বড় অ্যাপার্টমেন্ট হচ্ছে।
এই সমস্ত সমস্যা আছে। তার সঙ্গে কি বলছে যে মিথেন, যেটা খুব বাজে একটা গ্রিন হাউস গ্যাস, সেই গ্রিন হাউস গ্যাসটা আস্তে আস্তে করে বৃদ্ধি পাচ্ছে। হলো। এবার নন বায়োডিগ্রেডেবল, এটা খুব খতরনাক জিনিস, কারণ কি এটা পরিবেশে সহজে মেশে না, এইটা সবথেকে খতরনাক জিনিস। তো এখানে কি কি আছে, এখানে সবার আগে এক্সাম্পল করে আমরা জানবো। প্লাস্টিক আছে, প্লাস্টিকের কি কি হয় আমরা জানি। মেটালস রয়েছে, হ্যাঁ। নেক্সট হচ্ছে গ্লাস আছে, কাঁচ, কাঁচ তো মেশে না। ই ওয়েস্ট আছে, একটু আগে আমরা ই ওয়েস্ট পড়েছি। আর বিভিন্ন কেমিক্যালস আছে। এই কোনো জিনিস সহজে মেশে না, এটাকে মিশতে গেলে প্রচুর কয়েক বছর সময় লেগে যায় পরিবেশে মিশতে গেলে। তো সেই ওয়েস্টগুলো, যে ওয়েস্টগুলো নন বায়োডিগ্রেডেবল সেগুলো, এবং তার সাথে সাথে যেগুলো বায়োডিগ্রেডেবল, এগুলোকে যদি আমাদের ম্যানেজ করতে হয়, স্পেশালি নন বায়োডিগ্রেডেবল আইটেম যেগুলো আছে, তাহলে এই 5টা মেথড আমাদের মানতে হবে। কি কি? ডিক্রিজ মানে কমাতে হবে ব্যবহার, এই জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারবো না। নেক্সট হচ্ছে রিইউজ, যেগুলো ব্যবহার করতে পারবো সেগুলোকেই আমাদের বারবার রিইউজ করতে হবে। এবং রিসাইকেল, রিসাইকেল মানে প্রায় একই, দুটো পয়েন্ট প্রায় একই, এমন কিছু পার্থক্য নেই। রিইউজ আর রিসাইকেলের মধ্যে খুব বেশি পার্থক্য নেই, ঠিক আছে। রিসাইকেল হলেই তবে আমরা তাকে রিইউজ করতে পারি। এরপর কি বলছে? প্রপার ডিসপোজাল, মানে আমি যখন কোনো একটা ওয়েস্টকে ফেলবো সেটা প্রপার ওয়েতে ফেলতে হবে, যাতে সেটা পরিবেশকে দূষণ না করে, রোগ না ছড়ায়। এবং 5 নম্বর যে পয়েন্টটা বলছে সেটা হচ্ছে ইনক্রিনেশন, মানে হচ্ছে যখন বেশি টেম্পারেচার দিয়ে আমরা কোনো ওয়েস্টকে নষ্ট করব, ড্যামেজ করব, সেইভাবে ওয়েস্টকে আমরা ম্যানেজ করতে পারি। তাহলে এই 5টা স্টেপ আছে যেখানে আমরা বায়োডিগ্রেডেবল কে ইউজ করতে পারি এবং নন বায়োডিগ্রেডেবল কে অ্যাভয়েড করতে পারি। আমরা একদম ক্লাসের শেষের দিকে চলে এসেছি আজকের টপিকের। এখানে বলছে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, এই যে ওয়েস্টগুলো সম্বন্ধে পড়ছিলাম সেখান থেকে আমাদের কি কি ধরনের পলিউশন বা কি কি ধরনের ডিজিজ আসতে পারে। একদম শুরুতেই আমরা দেখব যে কতগুলো কারণ আছে। যেমন বলছে মেরিন হার্ম, আমরা অনেকেই যারা মেরিন এলাকায় থাকি না তারা আমরা জানি না যে গঙ্গার শুশুক সেটা কেন বিলুপ্ত হয়েছে। না, গঙ্গার শুশুকের প্রথম বিলুপ্তি হওয়ার কারণ হচ্ছে প্রচুর পরিমাণ প্লাস্টিক। এমন অনেক ছবি আছে, তোরা দেখেছিস, ইন্টারনেটে ভাইরাল হয়েছে, যে কোনো একটা কচ্ছপ তার মুখেতে প্লাস্টিক আটকে গেছে, কোনো একটা মাছ তাকে যখন কাটা হচ্ছে তার পেট থেকে প্রচুর প্লাস্টিক বেরোচ্ছে। এমনকি যে সমস্ত পাখিগুলো মাইগ্রেটরি বার্ডস, মানে যারা পরিযায়ী পাখি এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, তারাও খাদ্যের বিকল্প হিসেবে প্লাস্টিক খেয়ে ফেলেছে, কারণ এদের ক্ষেত্রে তো জানা উচিত নয়, জানা যায়ও না যে কোনটা খারাপ কোনটা ভালো। তাদের প্রচুর প্রাণনাশ হয়েছে। এয়ার পলিউশন, বিশেষ করে বার্নিং, নন বায়োডিগ্রেডেবল যারা আছে সেই নন বায়োডিগ্রেডেবল কেমিক্যালগুলো থেকে বার্নিং হয়, এবং বার্নিং হলে প্রচুর পরিমাণ অপ্রয়োজনীয় টক্সিক গ্যাস বেরোয়। ওয়াইল্ড লাইফ ডেঞ্জার, ওয়াইল্ড লাইফ ডেঞ্জার মানে হচ্ছে যেখানে কি হয় না, যেখানে হচ্ছে প্লাস্টিক ওয়েস্ট থেকে আমাদের যে ফরেস্টের যারা অ্যানিমেল আছে, দেখবি ফরেস্টে গেলে ওখানে কোনো কিছু তুই নিয়ে গিয়ে ফেলতে পারবি না। একটা বিস্কিটের প্যাকেট নিয়ে গেছিস, বাঘ দেখতে দেখতে বিস্কিট খাচ্ছিস, বাহ কি সুন্দর বাঘ যাচ্ছে, ঠিক আছে, তো খাওয়া গেলে ওখানে প্লাস্টিকটা তুই ফেলতে পারবি না, ওটা তোকে নিয়ে আসতে হবে। তো যাই হোক, 3টে পয়েন্ট আমরা পড়লাম এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টের। এবার আমরা যে জিনিসটা খুব সহজে বুঝেছি সেটা আরেকবার ঝালাই করে নেবো। এক হচ্ছে নন বায়োডিগ্রেডেবল এবং বায়োডিগ্রেডেবল, তাদের মধ্যে ডিফারেন্স আছে। এখানে ডিফারেন্স ফ্রম নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট আছে, ফ্রম হুইচ সেটা লেখা নেই, আমি তো বলে রাখছি বায়োডিগ্রেডেবল এবং নন বায়োডিগ্রেডেবল, ঠিক আছে। এই দুটোর মধ্যে ডিফারেন্স করতে হবে আমাদের। প্রথমত এটা হচ্ছে ন্যাচারালি ডিকেজ, মানে ন্যাচারালি নষ্ট হয়ে যায়, এটা তো বুঝতেই পারছিস, ন্যাচারালি নষ্ট হয় না, একে নষ্ট করতে হয়, নষ্ট করার প্রসিডিউর গুলো একটু আগে আমরা জেনেছি। দ্বিতীয়ত হচ্ছে এদের এক্সাম্পল কি, তোদের এবছর প্রথম পরীক্ষা হচ্ছে, খুব সম্ভবত বিরাট টাফ লেভেলের কোশ্চেন দেবে না, তো যার জন্য এই এক্সাম্পল গুলো আমরা খুব ভালো করে জানবো। প্লাস্টিক, গ্যাসেস, মেটালস, গ্লাস এগুলো কোথায় পড়ছে, আর ফুড বা পেপার বা উড এগুলো কোথায় পড়ছে, ঠিক আছে। এবারে আমরা পড়বো যে হাইজেনি এবং স্যানিটেশন, এটার কি পয়েন্টস, কি পয়েন্টস মানে এতক্ষণ ধরে যা পড়েছি তার একটা রিডিউসড পার্ট পড়বো। দেখ, প্রথমত হচ্ছে ডিজিজ প্রিভেনশন, মানে রোগ ছড়ানো থেকে যদি তুই বাঁচতে চাস তাহলে তোকে এই হাইজেনি এবং স্যানিটেশনটা মেনটেন করতে হবে।
2 হচ্ছে রিডিউসড মর্টালিটি, মৃত্যু হার তুই যদি কমাতে চাস, কারণ কি অসুখ থেকেই মৃত্যু হয়, পলিউশন থেকেই মৃত্যু হয়, তাহলে এটা তোকে কমাতে হবে। ইকোনমিক প্রোডাক্টিভিটি, অর্থনৈতিকভাবে উন্নত হতে গেলে যে সমস্ত দেশ অর্থনৈতিকভাবে উন্নত তারা সব থেকে বেশি যেটাকে কন্ট্রোল করতে পেরেছে সেটা হচ্ছে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং 2 নম্বর হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন, এই দুটোকে তারা কন্ট্রোল করতে পেরেছে। ডিগনিটি অ্যান্ড সেফটি, দেখ এটা তো বেঁচে থাকার জন্য দরকারি, ডিগনিটি সেফটি, তো এই জিনিসগুলো রয়েছে। আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল প্রোটেকশন, যার জন্য দেখবি এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট বলে একটা অ্যাক্টও আছে। ব্যাস এই হচ্ছে রিজন। আজকের ক্লাস একদম শেষ করব, সেখানে আমাদের বলছে যে এতক্ষণ ধরে আমরা যা পড়লাম, রোল অফ হাইজেনিক ইন প্রিভেনশন দ্য স্প্রেড অফ জার্মস। জার্মস মানে কি? জার্মস মানে হচ্ছে জীবাণু, ঠিক আছে? তো জীবাণু থেকে আমরা নিজেদেরকে কিভাবে বাঁচাবো সেটা দিয়ে আজকের ক্লাস আমরা শেষ করব। কিছুই না, প্রথমত ক্লিননেস, প্রপার ক্লিননেস এটা আমাদের দরকার। হাইজেনিক ওয়েতে, হাইজেনিক জায়গায় রান্না করতে হবে। আমরা যা খাবারগুলো খাই সেটা প্রপার স্যানিটেশন মানে ধুয়ে বা বয়েল করে খেতে হবে। ফাইনালি যে সমস্ত ওয়েস্টগুলো আমাদের বডি থেকে বেরোয়, আমাদের সেটা গৃহস্থলীয় ওয়েস্ট হতে পারে, সেটা কোনো কমার্শিয়াল ওয়েস্টও হতে পারে, সেই ওয়েস্টগুলোকে প্রপার একটা যে পদ্ধতিগুলো আমরা এতক্ষণ ধরে পড়ছিলাম সেইগুলো দ্বারা একটা প্রসিডিওরের মধ্যে দিয়ে সেটাকে আমাদের কি করতে হবে, মাটির সাথে মেশাতে হবে। দুভাবে করা যেতে পারে, যদি বায়োডিগ্রেডেবল হয় তাহলে তো ডিকম্পোজিশন হয়ে আস্তে আস্তে হয়ে যাবে, যদি নন বায়োডিগ্রেডেবল হয় মানে জৈব অভঙ্গুর হয়, সেক্ষেত্রে প্রসিডিওর আমরা একটু আগে জেনেছি, বার্নিং হতে পারে, কম্প্রেশন হতে পারে, এই সমস্ত প্রসিডিওরগুলোর মধ্যে দিয়ে যেতে হবে। এই নোটসটা থেকে ফার্স্ট চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসতে পারে তার জন্য আরেকটা ক্লাস তাদের আসবে, সেটা একটা রেকর্ডিং ক্লাস আসবে, শুধুমাত্র প্রশ্ন উত্তর সেখানে আলোচনা করা হবে, ঠিক আছে? আপাতত এই ক্লাসটা এই পর্যন্ত। পরের যে টপিক আছে, পরের যে চ্যাপ্টার আছে, সেটা যদি সেই ক্লাসটা দেখতে চাস তাহলে অপেক্ষা কর, এর পরের ভিডিও যেটা আসছে সেটা হচ্ছে এর পরের টপিক নিয়ে। ততক্ষণের জন্য টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকিস, ভালো রাখিস, পড়াশোনার মধ্যে থাকিস।